পশ্চিমবাংলায় সমগ্র শিক্ষার সঙ্গে যুক্ত সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে আপনাদের প্রথমেই জানিয়ে রাখি, আজ আমাদের চ্যানেলে রয়েছেন রাজ্য পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক এবং রাজ্যের লড়াকু নেতৃত্ব, যার হাত ধরে পার্শ্ব শিক্ষক সমাজে বা সমগ্র শিক্ষায় প্রথম থেকে অর্থাৎ সমগ্র শিক্ষার জন্মলগ্ন থেকে 1%ও যদি দাবি পূরণ হয়েছে, দাবি আদায় হয়েছে, বা এই চাকরি আজকের ডেটেও যে আপনারা সেফ সিকিওরভাবে করছেন, রাজ্য সরকার বঞ্চনা করেছে সেটা একটা আলাদা পার্ট, বাট এখনো চাকরিটা টিকে রয়েছে, তার জন্য গুরুত্বপূর্ণ অবদান যিনি আজকে রয়েছেন আমাদের চ্যানেলে, মাননীয় শামীম আখতার মহাশয়, তার একটা গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। সেই ইতিহাস হয়তো আপনাদের মধ্যে অনেকেই জানেন। তো বন্ধুরা, আজ সমগ্র শিক্ষার আগামী দিনের কর্মসূচি আপনারা সকলেই জানেন। আমরা আমাদের লাস্ট যে ভিডিও, যে প্রতিবেদন আপনাদের জানিয়েছিলাম, 23শে মার্চ একটা গণকনভেনশন হচ্ছে পশ্চিমবাংলায়, যেখানে রাজ্যের বিশিষ্ট শিক্ষাবিদ, আইনজীবী, হাইকোর্টের প্রাক্তন বিচারপতি থেকে শুরু করে নানান ধরনের রাজ্য স্তরের যারা বিশিষ্ট বুদ্ধিজীবী মানুষ তারা থাকবেন, এবং বিষয়বস্তু একটাই, সাবজেক্ট একটাই, পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধি, সেটাও 1/3/2024 যে গভর্নমেন্ট অর্ডার সেই নিরিখে। তো আজ কি বলেছেন শামীম আখতার মহাশয় সেই সমস্ত বিষয় নিয়ে, সমগ্র শিক্ষার বরাদ্দ কেন্দ্রীয় থেকে শুরু করে মানে এভরিথিং ডিটেলস আলোচনা করেছেন। আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট, অবশ্যই আজকের এই প্রতিবেদন শেষ পর্যন্ত দেখুন। প্রথমে আপনাকে ডিএনএ তে স্বাগত জানাই। বিষয় হচ্ছে আগামী 23শে মার্চ আপনারা আবারও রাস্তায় নামার ডাক দিয়েছেন, এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রাজ্য সরকার একাধিক ডিপার্টমেন্টে ভাতা বৃদ্ধি করেছে। এমন কিছু ডিপার্টমেন্ট দেখলাম যাদের বয়স হয়তো 7-8 বছর বা 4-5 বছর, কিন্তু পার্শ্ব শিক্ষকরা দীর্ঘ 20 বছর ধরে পশ্চিমবাংলায় কাজ করছে। বহু প্রতিশ্রুতি রয়েছে রাজ্য সরকারের, কিন্তু এখনো পর্যন্ত 1%ও ফুলফিল করতে পারেনি। তো এই জায়গায় দাঁড়িয়ে আগামী 23 তারিখের কর্মসূচি এবং বিগত দিনে আপনাদের জেলা ওয়াইজ ডেপুটেশন আমরা দেখলাম, খুব ভালো সাড়া ছিল সেখানে। সাধারণ পার্শ্ব শিক্ষকরা আমরা দেখলাম বহুদিন পর রাস্তায় বেরোচ্ছে আবার নতুন করে। কি বলবেন আলটিমেটলি এই বিষয় নিয়ে, 23 তারিখের কর্মসূচির বিষয় নিয়ে? আসলে গতকালকে আমি আপনার এই চ্যানেলের মাধ্যমে সারা পশ্চিমবঙ্গের পার্শ্ব শিক্ষকদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে, এবং আমার সংগঠন এবং রাজ্য পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতি তৎসহ আমরা যে প্ল্যাটফর্মে সমস্ত সংগঠনগুলো, অর্থাৎ যারা মোটামুটিভাবে এই লড়াই আন্দোলনকে পরিচালনা করছে, তার মধ্যে নিখিলবঙ্গ পার্শ্ব শিক্ষক সমিতি এবং রাজ্য পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতি, তারপরেতে সাধারণ পার্শ্ব শিক্ষক উন্নয়ন সমিতি, এবং সবশেষে কনিষ্ঠ হচ্ছে বঞ্চিত পার্শ্ব শিক্ষক মঞ্চ, এই 4টে সংগঠনের মিলিত প্ল্যাটফর্ম আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষক, এর পক্ষ থেকে সকলকে আমরা সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। আপনারা খুব ভালো করে জানেন, আপনারা অনেকটা মিডিয়া কভারেজ করেছেন। এখন মিডিয়া হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার চতুর্থ স্তম্ভ। সুতরাং আপনারা যে তথাকথিত যে মিডিয়াগুলো, যাদেরকে মিডিয়া আমরা বলি, সেই সমস্ত মিডিয়াগুলো অনেক ক্ষেত্রে নীরব দর্শকের ভূমিকা পালন করলেও গত তারিখের প্রোগ্রামটাকে তারা নীরব থাকতে পারেনি, তারা কভারেজ করেছে। আমরা তার জন্য আপনার এই চ্যানেলের মাধ্যমে আমি তাদেরকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি যে সত্যটাকে প্রচার করার জন্য। আসলে একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু সেই বাজেটে আমরা দেখতে পেয়েছি কি একদম অশ্বডিম্ব, পার্শ্ব শিক্ষকদের জন্য অশ্বডিম্ব। এখনো পর্যন্ত যা ঘটনা ঘটে চলেছে তাতে কিছুই নেই, এইরকম একটা ভাবখানা আমরা দেখতে পাচ্ছি। দ্বিতীয় কথা হচ্ছে, যখনই আমরা রাস্তায় নামছি তখনই মনে হয়, বা তাদের কারো কারো মনে হয়, বা কি বলবো সরকারি সংগঠনগুলোর মনে হয়, এখন তো সরকারি সংগঠনও হচ্ছে দুটো টিমে ভাগ হয়ে গেছে। আমি বলবো না এ টিম বি টিম বলবো না, দুটো টিমে ভাগ হয়ে গেছে এবং প্যারালালি তারা কাজ করতে চাইছে, কাজ করছেও তাই। কেননা আপনারা খুব ভেরি রিসেন্ট দেখতে পেলেন যে নবাগত একটা সংগঠনের জন্ম হলো, কিসাম ওয়েলফেয়ার অর্গানাইজেশন নাকি বেশ আছে এইরকম। তো তারাও দেখছি রাস্তায় নেমেছে, কিন্তু পার্শ্ব শিক্ষকদের স্বার্থে কতটা
রাস্তায় নেমেছে সেটা পার্শ্ব শিক্ষকরাই বলতে পারবে। আসলে আমরা যে জায়গাটা দেখতে পাচ্ছি সেই জায়গাটা হচ্ছে আমাদের জন্য, অর্থাৎ বঞ্চিত জনেদের জন্য, বিশেষ করে সর্বশিক্ষা বা সমগ্র শিক্ষা মিশনে যারা কাজ করছেন তাদের জন্য একদম শূন্য। জানি না এই বাজেটে কতটুকু বরাদ্দ হয়ে রয়েছে বা বরাদ্দ করার ইচ্ছা আদৌ আছে কিনা, বা তাদের বেতন বর্ধিত করার কোনো ইচ্ছা আছেও কিনা। যদি হিডেন এজেন্ডা কোনো কিছু থেকে থাকে তাহলে হয়তো দেখা যাবে যে 26-এর বিধানসভাকে কেন্দ্র করে হয়তো তার আগে দু এক টাকা ছিটে ফোঁটা পাঠিয়ে দেবে এইরকম। তার যদি সংস্থান না থেকে থাকে তাহলেও কিন্তু সম্ভব হবে না। তা আমরা তো জানি না ওই ভেতরের নিগুড় তত্ত্বটা কি আছে না আছে। তবে একটা জিনিস বুঝতে পেরেছি যে রাষ্ট্র যে আমাদেরকে বঞ্চনা করে চলেছে এ বিষয়ে কিন্তু আমরা কনফার্ম যে 20 বছরের মধ্যেও আমাদের 20,000 টাকা বেতন হয় না। যখন কিনা দ্রব্যমূল্য বৃদ্ধি মোটামুটি ধরে রাখতে পারেন 50%, বলতে পারেন 50%-এর জায়গায় খুব সর্বনিম্ন 50% দ্রব্যমূল্য বৃদ্ধি হাইক হয়েছে, কিন্তু সর্বোচ্চ 80% ধরে রাখতে পারেন। কারণ আমরা যে জায়গাতে বাস করছি, গ্রামাঞ্চলে যারা বাস করছি, তারা হয়তো অন্ততপক্ষে কি বলবো, নুন ভাত না হলেও ওই মাঠের শাক পাতা তুলে আমরা খেয়ে বেঁচে থাকতে পারছি, কিন্তু অনেকেই আবার পারছে না, এটাও তো সঠিক। সেই জায়গা থেকে দেখতে পাচ্ছি যে শিক্ষক হওয়াটাই আমাদের জীবনটা হয়ে গেছে কলঙ্কিত জীবন। সুতরাং এই পার্শ্ব শিক্ষক সমাজ এখন কলঙ্কিত। কলঙ্কিত কথাটা কেন বললাম, দুই দিক থেকে এর মানে করা যেতে পারে। একদিক থেকে হচ্ছে আমরা যখন স্কুলে ঢুকছি তখন আমরা শিক্ষক, যখন স্কুলের বাইরে চলে আসছি, যখন বাড়িতে ঢুকছি তখন কিন্তু আমরা সেই আমাদের জীবনটা দুর্বিষহ জীবনের মধ্যে ঢুকছি। কারো বাবার মুখের দিকে তাকাতে পারছি না, দেখতে পাচ্ছি না, কারো মায়ের মুখে তাকাতে পারছি না, কারো স্ত্রীর মুখে স্ত্রী সন্তানের মুখে দিকে তাকাতে পারছি না, কারণ তাদের চাহিদা উত্তরোত্তর সমাজ বৃদ্ধি করে দিয়েছে। কারণ চাহিদা থেমে থাকে না, চাহিদা বৃদ্ধি পায়। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের সংসারে যখন চাহিদা পূরণ করতে পারছি না তখন স্কুলের চাহিদা, এই স্কুলের চাহিদা যখন পূরণ করতে পারছি না তখন স্কুলের হেডমাস্টার মশাই থেকে শুরু করে সবার সঙ্গে আমাদের একটা বচসা হতেই থাকছে, একটা কি বলবো কোন্দল বাড়তেই থাকছে, একটা হিস একটা সবসময় বাড়তে থাকছে, কন্ট্রাডিক্টরি স্পিচও হচ্ছে মাঝে মাঝে দেখতে পাচ্ছি। কিন্তু ঘটনা হচ্ছে আমরা এমন ভাবে মানে আস্তে পিষ্টে ওয়াই শাকের করাত যাকে বলা হয়, প্রবাদে আছে শাকের করাত। আমরা সংসারে আসছি যখন, বাড়িতে ফিরে আসছি যখন, তখন সংসারের চাপে আমরা মানে বিদ্ধ হচ্ছি। স্কুলে যখন যাচ্ছি তখন আমরা যারা কর্মস্থলে যারা কাজ করছি সেইখানে গিয়ে যারা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের মানে তীরে বিদ্ধ হচ্ছি। এই দ্বৈরথে আমরা আমাদের যারা পার্শ্ব শিক্ষক আছেন তারা কিন্তু আস্তে পৃষ্ঠে একদম জর্জরিত হয়ে রয়েছি। এই জর্জরিত অবস্থায় শুধুমাত্র রাষ্ট্র একটা মজা দেখার জন্য, যেমন দেখবেন কিছু খেলা দেখায়, পুতুল নাচ দেখায়, দেখবেন পুতুল নাচায়, যারা খেলা দেখায় তারা আনন্দ উপভোগ করে, অন্যদেরকে আনন্দ উপভোগ করে। আমরা হচ্ছি সেই খেলার পুতুল, যে পুতুলটাকে নাচাবে আর তারা আনন্দ পাবে আর আমরা কষ্ট ভোগ করবো। এইরকম পর্যায়ে আছি। আপনি এবার বলুন আপনার বক্তব্য পরবর্তী। শামীমদা, 23 তারিখের যে কর্মসূচি আপনাদের এই জয়েন্ট ফোরামের ব্যানারে আপনারা যে কনভেনশন করছেন, মূলত সাধারণ পার্শ্ব শিক্ষকদের বক্তব্য আমরা বেশ মানে যা রিভিউজ নিয়েছি সাধারণ পার্শ্ব শিক্ষকদের, তারা লাস্ট 6 ডিসেম্বরের যদি কর্মসূচির আমরা এক্সাম্পল নিই বা আরো বেশ বিগত দিনে কর্মসূচিতে তারা রাস্তায় বেরোতে খুব নারাজ আর কি, বাড়িতে বসে। এবং আমরা দেখেছি যখনই আপনারা রাস্তার কর্মসূচির ডাক দেন, বিশেষ করে কোট আনকোট শাসকপন্থী সংগঠনের দিক থেকে গল্প শুরু হয়ে যায় যে সব রেডি, রাস্তায় নামার ডাক দিয়েছে বলেই কিছু হচ্ছে না বা রাজ্য সরকার কিছু করছে না। এই বিষয়টাকে কেমন ভাবে কাউন্টার করবেন? আসলে আপনি এমন একটা প্রশ্ন করেছেন যে প্রশ্নটা আমার কাছে একদম ফুৎকারে আমি উড়িয়ে দেবো। কারণ রাষ্ট্রশক্তি সবসময় চাইবে তার যে পদলেহনকারী সংগঠন, সেই পদলেহনকারী সংগঠনটাকে মজবুত করে তার মাধ্যমে বলাতে চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। সুতরাং এই যে রাস্তায় নামলো বলেই হলো না, রাস্তা নামলো বলেই সব আটকে গেল, আমার মনে হচ্ছে যেন এই কথাটা একদম পরিষ্কার কথা, এতে চিড়ে ভিজবে না, এটা চিড়ে ভেজে না। দেখেছি
যখনই আপনারা রাস্তার কর্মসূচির ডাক দেন তখনই ফাইলের গল্প চলে আসে, হ্যাঁ, ফাইল রেডি হয়ে যায়। আমাদেরকে ফাইলের গল্পটা অনেক আগে থেকে আবার উড়িয়ে ভাসিয়ে দিয়েছে। হ্যাঁ, ভাসিয়ে দিয়েছে, আমরা শুনতে পেয়েছি। ভেসে ভেসে বেড়াচ্ছে ফাইলের গল্প। নতুন করে একটা ফাইল আবার নাকি উপচে পড়ছে, উপচে পড়া ভিড়, ওই ফাইলের মধ্যে উপচে পড়া ভিড় আছে, সেটা অনেকে বলছেন। কেউ কেউ বলেছিলেন আমরা শুধু সময়ের অপেক্ষা, 2-4 দিনের মধ্যেই মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ পাবো, এবং সাক্ষাৎ পেলে পরেই তা আমাদের সমস্ত দাবি তিনি মিটিয়ে দেবেন। তিনি হচ্ছেন মমতাময়ী, করুণাময়ী, এটা তিনি বলছেন। কিন্তু আসলে আমরা সেই করুণাময়ীতেই আসতে চাইছি, যেতে চাইছি। আমরা সেইখানেই আবার আমাদের বাসা ভাড়া করব, কি বাসস্থান বানাবো, রাস্তাকে বাসস্থান বানাবো। তার জন্যই আমরা 23শে এপ্রিলটাকে বেছে নিয়েছি, এবং 23শে এপ্রিলটাকে বেছে নেওয়ার পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে আমরা 22শে এপ্রিল পর্যন্ত রাজ্য সরকারকে সময় দেব। 2 নম্বর হচ্ছে আমরা 23শে মার্চ আমরা কলকাতায় বিশেষ, এখনো হলটা ঠিক হয়নি, কিন্তু আমাদের প্রোগ্রাম ঠিক হয়ে গেছে। আমরা 23শে মার্চ যারা যারা আমাদের এই বিষয়টাকে নিয়ে আমাদের কে সাহায্য করতে পারেন, বিশেষ করে আমরা দেখতে পেয়েছি একজনকে আমরা পাচ্ছি, মানে খুব জাস্টিস গাঙ্গুলির নাম আপনারা হয়তো, অশোক গাঙ্গুলি, অশোক গঙ্গোপাধ্যায়। হ্যাঁ, ওনার 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 আমরা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি, এবং উনি আমাদের সঙ্গে আসবেন, আমাদেরকে পরামর্শ দেবেন। এবং অনেক বিচারক, অনেক জাজ, বলে লয়ার, আইনজীবী এরা আছেন, অনেক শিক্ষাবিদ আছেন। যেমন ধরে রাখতে পারেন 23 তারিখে উনি আসতেন, সেটা হচ্ছে মিরাতুন্দি আসতেন, কিন্তু মিরাতুন্দি যেহেতু উনি বিশ্বভারতীতে যাচ্ছেন, সেই হিসেবে 23 তারিখে উনি থাকতে পারছেন না বলেই আসছেন না। এটা হচ্ছে এক্সকিউজ। তো যাই হোক না কেন, মিরাতুন্দির মতো আমরা পরামর্শ মিরাতুন্দির কাছ থেকেও পাচ্ছি, সবার কাছ থেকে পরামর্শ নিচ্ছি। এই পরামর্শ নেওয়ার জন্য, এবং শিক্ষার উপরে যে ধারাবাহিক আক্রমণ হচ্ছে, চাই কেন্দ্র এবং চাই রাজ্য, আমি বলছি আসছি আপনাদের সঙ্গে, এই কন্ট্রাডিক্টরি যে মানে সংঘাত, এই সংঘাতপূর্ণ যে কথা, এই সংঘাতপূর্ণ কথার কেন সংঘাত হচ্ছে এই কথার মধ্যে, সেটা আমি বলবো, আপনাদেরকে ক্লিয়ার করে বলবো আজকে আপনার এই চ্যানেলের মাধ্যমে। আমি সাধারণ পার্শ্ব শিক্ষকদেরকে বলবো, আপনারা অন্তত ওকে, আমার জ্ঞান গর্ব আপনাকে শুনতে হবে না, আপনাদের কাউকে শুনতে হবে না, কিন্তু যুক্তিটা, শেষমেশ যে যুক্তিটা আসবে, সেই যুক্তিটা কিন্তু পরবর্তীতে আপনারা মেনে নেন, বকলমে মেনে নেন, সরাসরি আমার মুখ দিয়ে মানেন না। তো যাই হোক, আমার মুখ দিয়ে মানতে হবে না, আপনারা মানুন, জানুন, যাই করুন না কেন, আপনাদেরকে করতে হবে। এটা চ্যালেঞ্জ, একদম কোট আনকোট করে বলছি, এই চ্যালেঞ্জ আমি আপনাদেরকে দিচ্ছি, আপনারা পরবর্তীতে গ্রহণ করবেন। আসলে কেন্দ্র এবং রাজ্য, এই দুটো সরকার তাদের নিজেদের নিজস্ব যে এজেন্ডা আছে, সেই এজেন্ডার মধ্য দিয়েই চলছেন। অর্থাৎ এই এজেন্ডাটা আমাদের কাছ থেকে হিডেন করে রেখেছে, মানে লুকায়িত আছে, আমরা জানি না। যারা যারা জানতে পারছি তারা প্রকাশ করছি, যখন প্রকাশ করতে গিয়েই তখন আমাদের যারা সতীর্থ, আমাদের যারা যারা আমরা যাদের ভরসায় আন্দোলন কোনো পরিচালনা, কর্ম পরিচালনা পদ্ধতি এগুলো যখন রূপায়ণ করার চেষ্টা করি, তখন তারাই আমাদেরকে পিছন থেকে কাঁকড়ার মতো করে টানে। এই কাঁকড়ার টানটা অন্ততপক্ষে বাঙালির যে জাত ব্যবসা, সেটা কিন্তু আমরা পরিষ্কার দেখতে পেয়েছি একদম স্বাধীনতা আন্দোলন থেকে, এবং এ পর্যন্ত চলছে। কিন্তু স্বাধীনতা আন্দোলনেও দেখেছি এই বাঙালি সেই বাঙালি নয়, এই বাঙালি সেই বাঙালি হতে পারেনি। বাঙালি কিন্তু সব থেকে বেশি স্বাধীনতা আন্দোলনে প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে, এবং লড়াই করেছে, তাতে দাঁত চিপে আপনারা দেখেছেন, আপনারা ভালো করে জানেন। এবং পূর্ব মেদিনীপুরের মাতঙ্গিনী হাসদা, যিনি মানে দেখেছেন, যতক্ষণ পর্যন্ত ভারতের পতাকাটা তার হাতে থেকেছে, তো কোনো সময় ফেলার চেষ্টা করেননি, করেননি। এবং তিনি তার যতক্ষণ পর্যন্ত জীবনটা থেকেছে, ততক্ষণ পর্যন্ত তিনি ভারতের সেই জাতীয় পতাকাটাকে উড্ডীন করে রেখেছেন, উঁচু করে রেখেছেন, শির উঁচু করে রেখেছেন। আমরাও কিন্তু সেই পার্শ্ব শিক্ষকদের যে আত্মমর্যাদা বোধ, এই আত্মমর্যাদা বোধ যেটা যে পতাকার মধ্যে থেকে দাঁড়িয়ে রয়েছে, পার্শ্ব শিক্ষকীয় পতাকা, সেই পতাকার মধ্যে আমরা কিন্তু উড্ডীন রেখেছি, আমরা কিন্তু ধরে রেখেছি। এই ধরে রাখার পিছনে একটাই মাত্র কারণ, যে আমরা বঞ্চিত। এই বঞ্চনার যে শেষ, এই শেষ কোথায়, সেটা এখনো আমরা আর বলতে পারছি না, বঞ্চনার শেষ কোথায়। এর পরবর্তীতে আমাদের সভাপতি, রাজ্য সভাপতি অলোক সরকার একটা বলতেন, যে আপনারা যা পেয়েছেন কি পাননি, সেটা বড় কথা নয়, যা পাননি সেটা পাবেন কিনা সেটা বলতে পারবো না, কিন্তু যেটা পেয়েছেন সেটা রক্ষা করতে পারবেন কিনা সেই বিষয়েও সন্দেহ রয়েছে। পার্শ্ব শিক্ষকরা সেই সন্দেহের মধ্যে একটু একটু করে এগোচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন বর্ধমান থেকে পশ্চিম মেদিনীপুর থেকে গড়বেতা থেকে পূর্ব মেদিনীপুর, বা পূর্ব মেদিনীপুর থেকে নদিয়া, বিভিন্ন জায়গায় সার্কেলে কাজের চাপ বহর বাড়ছে।
আমরা কিন্তু পরিষ্কার করে বলতে পারছি যে কাজের চাপও বাড়ছে, বড় বাড়ছে, গুঁতোও বাড়ছে। সুতরাং এই গুঁতো খেয়ে যদি যারা মনে করেন যে আমাদের ভাগ্যে ছিল ভবিতব্য, এই ভবিতব্যের উপর যদি ছেড়ে দেন তাহলে মনে হয় আমাদের আর কিছু করার থাকবে না। কিন্তু যাদের কাছে কিছু করার আছে, যারা কিছু করবে, অন্ততপক্ষে দাঁতে দাঁত চিপে লড়াই করবে, সেই কারণে তাদের জন্য আমরা সংস্থান রেখেছি আগামী 23শে মার্চ আমরা কলকাতার একটা নির্দিষ্ট হলে, আমরা হলটা এখন বলতে পারছি না, সরি, তার জন্য ক্ষমা চাইছি, কারণ হলটা এখন আমরা কমপ্লিট করতে পারিনি। বিভিন্ন জায়গায় বিভিন্ন দাম, মানে ভাড়া বেশি বলছে, কোথাও বলছে 6,000, কোথাও বলছে 2,000 টাকা ঘন্টা, কোথাও বলছে 1,500 টাকা ঘন্টা, এরকম চলছে। যার ফলে আমরা ঘরটাকে এখনো পর্যন্ত এঁটে উঠতে পারিনি, হলটাকে বুক করে উঠতে পারিনি, যার ফলে আমরা হলটা ভেন্যুটা দিতে পারছি না। কিন্তু স্থান কলকাতা দিয়ে আমরা আগামী 23শে মার্চ লড়াই করব এবং আভ্যন্তরীণ লড়াই নিয়ে মধ্যে আমরা রচনা করব আমাদের আগামী ভবিষ্যৎ, অর্থাৎ 23শে এপ্রিল যে রণক্ষেত্র আমরা তৈরি করছি, 23শে এপ্রিল যে যুদ্ধংদেহী মনোভাব নিয়ে আমরা রাস্তায় নামছি, সেই রাস্তায় নামাটা কেমন করে হবে আমরা পরামর্শ নেব, পরামর্শ নিয়েই আমরা রাস্তায় নামবো এবং সেই সঙ্গে যে পরামর্শটা তারা দেবেন আমরা সেটা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করব। আপনারা ভাবছেন যে আমরা রাজনীতির দলের সঙ্গে রাঙিয়ে যাচ্ছি, এমনটা নয়। কিন্তু আসলে আমি সবটাই আপনার প্রশ্ন না করলেও আপনি সব প্রশ্নের উত্তরটা পেয়ে যাবেন। অনেকে ভাববেন, অনেক রকম গোসা হবে, অনেক রকম কথা বলবেন, এই তো সেই তো ওই, এই রকম বলবেন। আমরা একটা জিনিস জানি, আমরা অরাজনৈতিক নয়, আমরা অরাজনৈতিক মঞ্চ নই। রাজনীতি আছে, যে রাজনীতি আমাদেরকে আস্তে পিষ্টে নিমজ্জিত করে রেখেছে, যে রাজনীতি আমাদেরকে মেরে দিতে চাইছে, যে রাজনীতি আমাদের পেটের কিল মারতে চাইছে, ভাত দেওয়ার মানে কি বলে, ভাত দেওয়ার একটা প্রবাদ রয়েছে, হ্যাঁ, ভাত দেওয়ার কেউ নেই আর কিল মারার মানে গোসাই যাই এরকম আছে, এরকম একটা কথা আছে, প্রবাদ আছে। সেই প্রবাদটাকে আমি অত মানে পরিষ্কার করে বললাম না, সেটা আপনি নিশ্চয়ই বুঝে নিচ্ছেন। তাহলে সেইখানে আমাদেরকে যারা যারা সাহায্য করবে, বিশেষ করে শত্রু আমাদের মিত্র, এই থিওরিতে আমরা চলবো। চলার পরে যদি হল ভাড়াটা আমরা খুব লিমিটেড হল ভাড়াতে পাই কোনো জায়গায়, সে হতে পারে কোনো রাজনৈতিক দলের, হতে পারে কোনো একটা সংস্থার, হতে পারে কোনো ধর্মশালা, হতে পারে আমরা দেখছি সেটাকে কলকাতার একদম প্রপার সেন্ট্রাল ক্যালকাটায় আমরা সেটা পাই কিনা। যদি আমরা সেটা পেয়ে যাই তাহলে আমরা সেই কথাটাই সেই হলে আমরা করব এবং সব থেকে কম মূল্য যারা নেবে তাদের হলটাই আমরা বেছে নেব। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সেই হলটাকে নিয়েই সেইখানে আমরা জাস্টিস অশোক গাঙ্গুলিকে নিয়েই আমরা কিন্তু তার মতামত, তার তিনি বলেন পার্শ্ব শিক্ষক যে সমস্যা, এই সমস্যার যে সমাধান কি হতে পারে তার কাছ থেকে সমাধানটা নেব, তার বক্তব্য নেব, তার বিশেষ বিভিন্ন আইনজীবীর বক্তব্য নেব, সাজেশন নেব, সাজেশন নেওয়ার পর আমরা একটা সাজেশন তৈরি করব, একটা রুট আপ তৈরি করে আমরা আগামী 23শে এপ্রিল আমরা যাচ্ছি একদম সর্বস্তরের পেন ডাউন কর্মসূচি নিয়েই আমরা লাগাতার ঝাঁপিয়ে পড়বো আমাদের দাবি যতক্ষণ আদায় না হবে ততক্ষণ পর্যন্ত। কিন্তু তার আগে আপনারা দেখবেন আমরা যে আজকে ঘোষণা করব, আপনারা ঘোষণা করার ওরা বুঝে গেছে যে এই ঘোষণা করবে করতে করতে ওরা বুঝে গেছে যে এই ঘোষণা করার সঙ্গে সঙ্গে তাদের সব কাজগুলো স্টপ হয়ে যাবে। কারণ মানুষ বুঝে গেছে যে এক্ষুনি যেই ঘোষণা হবে অমনি সমস্ত ফাইলের গল্প আটকে যাবে, নবান্নে আটকে যাবে, তারপরে আপনার অন্যে আটকে যাবে, আটকে যাবে, বাসস্থানে আটকে যাবে, সমস্ত জায়গায়। 23শে এপ্রিল যে ডেডলাইন আপনারা রেখেছেন, সেই 23শে এপ্রিলের মধ্যে যদি রাজ্য সরকার ভাতা বৃদ্ধি করে, কত টাকা বৃদ্ধি করলে মোটামুটি আপনাদের এই কর্মসূচি আপনারা বাতিল করবেন? বা আমি আসছি, আপনি অনেকটা মানে এ করছেন, আপনি ভাবছেন আমি যাবো না। 1/3/2024 আপনি দেখবেন, দেখে থাকবেন, শুধুমাত্র সমগ্র শিক্ষা মিশনে পয়সা নেই, এরা পয়সা দেয় না। তা আমরা পরিষ্কার করে প্রশ্ন করতে চাইছি, আধিকারিকদেরকে প্রশ্ন করতে চাইছি যে আপনি প্রশ্ন বলছেন যে টাকা নেই, আপনি ট্যাব দেওয়ার আগে 650 কোটি টাকা পেয়েছেন, যেই কেন্দ্র থেকে টাকা আসলো সঙ্গে সঙ্গে ট্যাবটা দিয়ে দিলেন। ট্যাবটা কার টাকার? সর্বশিক্ষা মিশন, সমগ্র শিক্ষা মিশন কেন্দ্রীয় বরাদ্দ হচ্ছে না, কিন্তু বরাদ্দ তো হচ্ছেই। আপনি পারে পরিষ্কার করে বলুন, একটা আরটিআই করা হয়েছে, যে আরটিআই পরিষ্কার করে বলা হয়েছে, সেই আরটিআই এর কথাটা এখনো পর্যন্ত সেটা দেবার কথা ভাবেননি, যে আরটিআইটা 1 মাসের মধ্যে দেওয়ার কথা, এখন হয়ে গেল এটা 2 মাস।
2 মাস এখনো আমরা রিমাইন্ডার দিইনি, আমরা দেখছি, ফলো করছি তাদেরকে, তারা কতটা করতে পারে। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে থাকে বলে লাভ নেই, আমাদের 1/3/2024 অর্ডারটাকেই লাগু করতে হবে, ওখানেই পাঞ্চ করতে হবে প্যারা টিচারদেরকে, সমগ্র শিক্ষা মিশনের কর্মচারী, ওয়ার্কার, এমপ্লয়ি, টিচার যা আছে সকলকে। কারণ না ওখান থেকে আর অর্থনৈতিক দিক থেকে অর্থ দপ্তরের কোনো সিগন্যাল সবুজ সংকেত লাগবে না, কারণ ওটাতে সবুজ সংকেত অলরেডি দিয়ে দিয়েছে। আর ওটাকেই বেস করে আপনি দেখবেন খুব অল্প কাছাকাছি ওই যে কয়েকদিন আগে বেরিয়ে গেল ড্রাইভারদের, কন্ট্রাকচুয়াল ড্রাইভারদের যে অর্ডার, সেই অর্ডারটাও আপনি লক্ষ্য করে থাকবেন বেরিয়ে গেছে। তাহলে এইরকম পশ্চিমবঙ্গে সমস্ত স্তরের সমস্ত কন্ট্রাকচুয়ালদের বেতন বাড়ছে, ভাতা বাড়ছে অ্যাজ পার নর্মস, ওটা নর্মসে দাঁড়িয়ে গেছে। সুতরাং অ্যাজ পার 1/3/2024 এই অর্ডারের ভিত্তিতেই আমাদের বেতন বর্ধিত করতে হবে, যাতে করে পার্শ্ব শিক্ষকরা অন্তত পক্ষে, আমরা তো যাব, আমরা 2-1 দিন আছি, 2-4 দিন আছি, 2-4 বছর আছি, 2-1 বছর আছি, কেউ কেউ খুব অল্প সময়ের মধ্যেই চলে যাব, অনেকে চলে গেছেন, যারা রিটায়ার করে গেছেন তাদের কথা বাদ দিলাম, যারা রিটায়ার করবে তাদের কথা বলছি, এবং যারা দীর্ঘদিন কাজ করবে তাদের কথা বলবো, যে তাদেরকে এই দিনকে দিন একটু একটু করে আমাদের ডানাগুলো ছাঁটাই হচ্ছে, অর্থাৎ আমরা একটু একটু করে ছোট হয়ে যাচ্ছি, আর নতুন করে পার্শ্ব শিক্ষক নিয়োগ হচ্ছে না, আমাদের শক্তি কমে যাচ্ছে, সংখ্যা কমে যাচ্ছে। সুতরাং পরবর্তী যে প্রজন্ম যারা দীর্ঘদিন 10 বছর 20 বছর কাজ করবে, তারা কিন্তু একটা সময়ে খুব নগণ্য হয়ে যাবে। এই নগণ্য হয়ে যাওয়ার আমরা সেটাতে ভয় পাচ্ছি, যে তাদেরকে অন্তত পক্ষে মেরে ফেলার একটা রাষ্ট্রীয় চক্রান্ত হচ্ছে কিনা তা বলা খুব শক্ত। সুতরাং যাতে রাষ্ট্রীয় চক্রান্ত না হতে পারে তার জন্যই কিন্তু আমরা বলছি একটা ডেডলাইন, যে 1/3/2024 অর্ডারটাকেই আমরা 22 এপ্রিল 2025 পর্যন্ত একটা ডেডলাইন রেখেছি, ওই মধ্যেই করতে হবে। শামীমদা, আরেকটা প্রশ্ন আমরা করতে চাই, খুবই ইম্পর্টেন্ট বিষয়। বলুন। আমরা আপনাদের ইপিএফ মামলাতেও দেখলাম অবজারভেশন করে, তার সঙ্গে সঞ্জয় বাবুর যে মামলা, সেখানেও আমাদের যে অবজারভেশন, এবং এই সমগ্র শিক্ষার টাকা বকেয়া থেকে শুরু করে সমগ্র শিক্ষা প্রজেক্ট সারা রাজ্য, সারা দেশব্যাপী কেন্দ্র সরকার তাদের যে পয়েন্ট অফ ভিউ বা তাদের যে আমরা অ্যাক্টিভিটিস দেখেছি, সদিচ্ছার অভাবটা তাদের দিক থেকেও আমরা দেখেছি টোটালি নেই বললেই চলে আর কি। মানে একদিকে যেমন রাজ্য সরকার এতদিন ধরে বঞ্চিত রেখেছে পশ্চিমবাংলায়, কেন্দ্র সরকারের দিক থেকেও আমরা খুব একটা পজিটিভ কিছু রেজাল্ট পাইনি। এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের যে 22 তারিখের ডেডলাইন আমরা ধরেই নিলাম, রাজ্য কিছু করলো না, আপনারা আপনাদের সমস্ত শক্তি নিয়ে রাস্তায় নামবেন, প্রতিবাদে নামবেন, তো এই লড়াইটা শুধুমাত্র রাজ্য সরকারের বিরুদ্ধেই থাকবে, না আগামী দিনে দিল্লির যারা বর্তমানে শাসন ক্ষমতায় বসে রয়েছে তাদের দিকেও কিছুটা যাবে? এই বিষয়টা যদি একটু ক্লিয়ারিফিকেশন করেন। আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন, এবং এই প্রশ্নের যথাযথ উত্তর আমাদের কাছে রয়েছে। আপনারা দেখে থাকবেন, বিশেষ করে যেহেতু আপনি ডিজিটাল মিডিয়াতে কাজ করছেন, আপনি ডিজিটাল মিডিয়ার মাধ্যমে আপনি জানতে পারবেন ত্রিপুরার যে এসএসএম কর্মী যারা আছেন, সমগ্র শিক্ষা কর্মী আছেন, ত্রিপুরা হাইকোর্টে, আগরতলা হাইকোর্টে তারা একের পর এক মামলা জিতেছে, একটার পর একটা মামলা জিতে গিয়ে তাদেরকে বলেছিলেন, বর্তমান যে রুলিং পার্টি বিজেপি ক্ষমতায় আছে, রাষ্ট্রীয় ক্ষমতায়, সেখানে এখন সেটা ডবল ইঞ্জিন সরকার চলছে। সেই ডবল ইঞ্জিন সরকার প্রথমে যখন সিঙ্গেল ইঞ্জিন ছিল, তখন ডবল ইঞ্জিন আনার জন্য সেখানে বলেছিল যে তোমরা আমাদেরকে ক্ষমতায় যদি নিয়ে আসো, তাহলে তোমাদেরকে আমরা কলকাতা এই ত্রিপুরা হাইকোর্টের একটা অর্ডার পেয়ে গেলেই আমরা তোমাদেরকে স্থায়ীকরণ করে দেবো। এটা দেখে থাকবেন, আপনারা শুনে থাকবেন, এবং অর্ডারও পেয়ে থাকবেন। এই মর্মে ত্রিপুরাতে অনেক আন্দোলন হয়েছে, অনেক কোর্ট কাছারি হয়েছে, সবকিছু হয়েছে, এবং যিনি সব থেকে বড় ওই ত্রিপুরাতে লড়াই করছেন সজল দেব, তার সঙ্গে আমার ব্যক্তিগত আলাপ রয়েছে, এবং তার সঙ্গে আমার কোনো রকম মানে কি বলবো, কোনো রকম ত্রুটি নেই, আলোচনার কোনো ত্রুটি থাকে না, বা তিনি আমার কাছে সাহায্য নেন, আমি তার কাছ থেকে সাহায্য নিই, এইরকম একটা লেনাদেনার মধ্যে দিয়ে আমরা চলি। সুতরাং সেই জায়গায় দেখেছি সেই মামলাটা, ত্রিপুরার মামলাটা এখন সুপ্রিম কোর্টে লড়াই হচ্ছে, সুপ্রিম কোর্টে চলছে। তাহলে সুপ্রিম কোর্টে লড়াইটা কে করছে? সুপ্রিম কোর্টে লড়াইটা নিয়ে গেছে সেই ডবল ইঞ্জিন সরকার, যার একটা পার্ট হচ্ছে ত্রিপুরা স্টেট গভর্নমেন্ট। তাহলে ত্রিপুরা স্টেট গভর্নমেন্ট পার্শ্ব শিক্ষকদের বিরুদ্ধে, সেখানে এসএসএম কর্মীদের বিরুদ্ধে লড়াই করছে। ঠিক এক্স্যাক্টলি আপনারা দেখে থাকবেন, এখানে ডবল ইঞ্জিন না হলেও এখানেই কিন্তু পশ্চিমবঙ্গেও কিন্তু ডবল ইঞ্জিন কাজ করছে, একটু ইঞ্জিনটা একটু ভায়া হয়ে কাজ করছে, ইঞ্জিনের ড্রাইভারটা কিন্তু একই।
একটাই ড্রাইভার, দুটো ইঞ্জিন আছে, আলাদা আলাদা ইঞ্জিন হলেও একটা ড্রাইভারে দুটো ইঞ্জিনই চালাচ্ছে। সুতরাং এটা দেখে রাখবেন, এখানেও কিন্তু ডুয়েল ইঞ্জিন চলছে। কারণ আপনি ইপিএফ মামলায় দুটো পার্ট আছে, ইপিএফ মামলায় দুটো পার্ট, একটা পার্ট হচ্ছে এক্সামশন মামলা, আর যেটা রানিং এখন সুপ্রিম কোর্টে লড়াই হচ্ছে এক্সামশন মামলা, ইপিএফ এক্সামশন, যেখানে কেন্দ্রীয় সরকার পরিষ্কার করে তার যে লেবার ডিপার্টমেন্ট থেকে অবৈধভাবে, একদম অবৈধ কথাটা উচ্চারণ করছি, অবৈধভাবে কেন্দ্রীয় সরকার লেবার ডিপার্টমেন্ট কি করলো, আমাদের রাজ্যের সর্বশিক্ষা মিশনের যিনি ডিরেক্টর আছেন তাকে এক্সামশন দিয়ে দিল যে আর আপনার দেওয়ার দরকার নেই, ইপিএফ ওই 2000 জয়নিং ডেট থেকে ইপিএফ দেওয়ার প্রয়োজন নেই, এটা এক্সামশন দিয়ে দিলাম, অব্যাহতি দিয়ে দিলাম তারা। আমার প্রশ্ন হচ্ছে, এই অব্যাহতি যারা দিতে পারে অন্যায়ভাবে, এটা কিন্তু দিতে পারে না, তবুও বলবো এটা আইনের যেহেতু লড়াই, সেই হিসেবে আমি ওটা আইনের মধ্যে ঢুকছি না, ওটা থাক। আমি বলতে চাইছি অন্যায়ভাবে এই এক্সামশনটা দিয়েছে। ঠিক এক্স্যাক্টলি এখানেও কিন্তু একইভাবে, এখানেও কিন্তু আমাদের মামলা রয়েছে। আমাদের মামলায় আমি এত শত না বললেও একটু আপনাকে হিন্ট দিয়ে যাই, এখানে মামলাগুলো এমনভাবেই চলতে চলতে যখন মামলাগুলো ফায়সালার দিকে এগিয়ে যায় তখন কিন্তু এই মামলাগুলোকে রাষ্ট্রীয়ভাবে চেপে দেওয়া হয়, হুমকির সম্মুখীন করা হয়। এখানে নিজেদের বন্ধুত্ব পাওয়া যায় না, শত্রুতা মেলে। এটা রাজ্য সরকারের একটা তৈরি করা পরিকল্পনা, সেই পরিকল্পনার শিকার হই আমরাও শিকার হয়েছি। সুতরাং এই জায়গায় আমি বেশি না বলে, যে কি বেশি ওই দিকে ওপেন না করে বলবো যে এই ডুয়েল ইঞ্জিন, ডবল ইঞ্জিন আর সিঙ্গেল ইঞ্জিন কোনো পার্থক্য নেই। এই পার্থক্যটা নেই বলেই আমি বলছি, শিক্ষার উপরে যে ধারাবাহিক আক্রমণ মানে চলে আসছে কেন্দ্র এবং রাজ্য সরকারের, যে উভয় সরকারের পক্ষ থেকে যে ধারাবাহিকভাবে আক্রমণ চলছে, সেই আক্রমণকে প্রতিহত করার জন্যই আজকের কনভেনশন। শুধু পার্শ্ব শিক্ষক নয়, পার্শ্ব শিক্ষকদেরকে মেরে দিতে চাইছে। এ পার্ট অফ ডিপ্রাইভ সেকশন, অর্থাৎ যারা এডুকেশন দিক থেকে ডিপ্রাইভ হয়ে রয়েছেন তাদের যেমন এডুকেশন দেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রয়েছে পার্শ্ব শিক্ষকদের, ঠিক তেমন করে পার্শ্ব শিক্ষকদের যাতে বঞ্চিত করে রেখে তাদেরকে বঞ্চনার চরম শিখরে পৌঁছে দিয়ে তাদেরকে মেরে দেওয়া যায়, তার সঙ্গে সঙ্গে শিক্ষা, যারা সাধারণ জনগণ যাতে শিক্ষা না পায়, জাতীয় শিক্ষানীতির দৌলতে রাজ্যের যে শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছে সেই শিক্ষানীতির নামকে বাঁচতে প্রণয়ন করে শিক্ষাকে টোটালি মেরে দিতে চাইছে। আপনি এখানে দেখতে পাচ্ছেন 2011 সাল থেকে নিয়োগ টোটালি বন্ধ, মাঝে মাঝে কখনো কখনো বন্ধ মানে চালু হয়, তাও পয়সার বিনিময়ে চালু হয়। তার জন্য আদালত হয় এবং আদালতে সুপ্রিম কোর্টে যায়, সুপ্রিম কোর্টে গিয়ে সেটা টোটাল যে নিয়োগ পদ্ধতি স্টপ হয়ে যায়। আপনারা দেখে থাকবেন 10% রিজার্ভেশন পার্শ্ব শিক্ষকদের জন্য বলা আছে, কিন্তু 90% নিয়োগ হয়ে গেছে। 90% নিয়োগ করেছে একদম টাকার বিনিময়ে। দেখবেন আপনাদের মন্ত্রী শান্তি অনেক আমলা এখন জেলে রয়েছেন, কাজ করছেন, জেলের মধ্যে বসে কাজ করছেন। একদম ঠিক বিজয়া দশমী বা দুর্গাপুজোর কার্নিভাল নয়, এটা দুর্নীতির কার্নিভাল। আপনারা দেখে থাকবেন, এই কার্নিভালও পশ্চিমবঙ্গেই সম্ভব। সুতরাং এই যে টোটাল যে কার্নিভাল আপনি দেখতে পাচ্ছেন, দুর্গার যে সমাধি, এই সমাধি হচ্ছে এডুকেশনের সমাধি, এটা সরস্বতীর সমাধি, মনে হচ্ছে যেন এটা এডুকেশনের সমাধি। এখানে সরস্বতীকে পুজো দেওয়া হয়, ঠিক তার দলে পুজো দেওয়া হয়, ফুল দেওয়া হয়, আর সরস্বতীর মাথাটাকে কেটে নেওয়া হয়, অর্থাৎ এডুকেশন সেক্টরকে নষ্ট করে দেওয়া হয়। তারই একটা রূপরেখা চলছে এই ডুয়েল গভর্নমেন্ট আর সেমি ডুয়েল গভর্নমেন্টের মধ্যে, যে আপনারা দেখতে পাচ্ছেন। বলুন শামীম দা, আরেকবার একটা বিষয় আমরা রিমাইন্ডার করছি, বঞ্চিত ফোরাম তাহলে আগামী দিনে দিল্লির যে বর্তমান সরকার রয়েছে তাদের বিরুদ্ধেও কি রাস্তায় নামবে? এটা তো আমি বলেই দিলাম, 100 বার নামবে, 100 বার। কারণ কেন্দ্র সরকার যখন বলছে যে আমরা টাকা পাঠিয়েছি, কোথায় টাকা পাঠাচ্ছে? আমাদেরকে দিচ্ছে না, আমাদের ডকুমেন্টেশন দিচ্ছে না। কেন দিচ্ছে না? সে যথারীতি তার যে মামলাগুলো, সেই মামলাগুলো পার্টি হয়েছে, বিরোধিতা করছে। কে বিরোধিতা করছে? কেন্দ্রীয় সরকারও বিরোধিতা করছে, লেবার ডিপার্টমেন্ট। তাহলে কেন পিএফ এ লড়াই করছে কেন্দ্র সরকার? যদি জানতাম যে কেন্দ্র সরকার ওখানে পার্শ্ব শিক্ষকদের পক্ষে কথা বলছে, তাহলে পার্শ্ব শিক্ষকরা কেন্দ্র সরকারের পক্ষে কথা বলতো। যেহেতু কেন্দ্র সরকার পার্শ্ব শিক্ষকদের পিএফ এর এগেনিস্টে লড়াই করছে এবং পিএফ এর এগেনিস্টে মিস্টার কাউন্টকে দাঁড় করিয়েছেন, সব থেকে ভারতবর্ষের নাম করা কি বলবো লয়ার, এবং রাজ্য সরকার অভিষেক মনু সিংভিকে দাঁড় করিয়েছেন। সুতরাং
এখানে বলার অপেক্ষা রাখে না যে আমাদের আন্দোলন বঞ্চিতদের আন্দোলন, আমাদের আন্দোলন যারা বঞ্চনা মানে বঞ্চিত করতে চাইছে তাদের বিরুদ্ধে আন্দোলন। তাতে কেন্দ্র থাকবে না রাজ্য থাকবে আমাদের দেখার কোনো প্রশ্ন নেই। শামীমদা, সর্বশেষ আমাদের চ্যানেলের মাধ্যমে রাজ্যের শিক্ষামন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে অ্যাজ এ পার্শ্ব শিক্ষক নেতৃত্ব বঞ্চিত ফোরামের লিডার হিসেবে কিছু বলবেন? আসলে সত্যি কথা বলে আমাকে খুব সংকটের মধ্যে ফেলে দিলেন। পার্শ্ব শিক্ষকদের বলার আছে, কিন্তু এ রাজ্যের শিক্ষামন্ত্রী আছেন কিনা আমার এটা জানা নেই। আর যদিও জানা থাকে, তিনি তো একজন নাট্যকার, নাটক করেন, নাটক করতে ভালোবাসেন। তিনি যে কাজগুলো করছেন একটার পর একটা শিক্ষা সংক্রান্ত শিক্ষা স্বার্থ বিরোধী, ছাত্র স্বার্থ বিরোধী এবং শিক্ষক স্বার্থ বিরোধী, সেই কাজগুলো মোটেও আমাদের সুখকর নয়। পরিস্থিতি অন্যদিকে বদলে যাচ্ছে। এই রাজ্যে একমাত্র একটি পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। আমরা শিক্ষামন্ত্রীকে কোনো কিছু বলতে চাইছি না, আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকেই বলবো, যেহেতু তিনিই একমাত্র পোস্ট, তিনিই করতে পারেন আমাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করতে পারেন, আমাদেরকে বাঁচাতে পারেন। সুতরাং তার কাছেই আমরা বিনম্র চিত্তে বলবো যে মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি 2011 সালে আপনি ক্ষমতায় এসেছেন। 2011-র পূর্বে আপনি আমাদের পার্শ্ব শিক্ষক মঞ্চে এসে বলেছিলেন দিল্লিতে পাবে 10,000 আর এখানে পাবে 3,500, কেউ খাবে কেউ খাবে না, তা হবে না তা হবে না। কমরেডদের বলবো, কমরেড কেউ খাবে না কেউ খাবে না, তা হবে না তা হবে না, এটা বলেছিলেন। আপনার এই উক্তিকে আমরা একদম মেনে নিয়েছিলাম, শিরোধার্য করেছিলাম যে আপনি হয়তো আমাদের পাশে থাকবেন, শেষ পর্যন্ত পাশে থাকবেন। কিন্তু দিদি, কোনো এক অজ্ঞাত কারণে আপনার হাতটা বিমুখ হয়ে গেছে, আপনার মুখটা আমাদের থেকে সরে গেছে, আমাদের মাথার উপরে আপনার হাতটা নেই। সুতরাং আপনি দয়া করে, আপনি বলেছেন যে আপনার নাকি কথা, আপনি কথা দিলে কথা রাখেন। তো আমি তাকে বলবো, আজকে এই বার্তার মাধ্যমে আপনি কথা দিয়েছিলেন, আমরা বিশ্বাস করেছিলাম। আপনি কথা দিলে নাকি কথা রাখেন, আপনার কথা নাকি ক্রেডেনশিয়াল। সুতরাং আমি বলবো আপনি আপনার এই কথার মূল্যটাকে রাখুন, নতুবা আপনার নামে পশ্চিমবঙ্গের বঞ্চিত জন আর মনে হয় কেউ নামটাই রাখতে মানে বাধাগ্রস্ত হবে, দুবার চিন্তা করবে। আর পার্শ্ব শিক্ষকদেরকে বলবো, যারা বলছেন ফাইল রেডি হয়ে গেছে, আমরাও রেডি হয়ে গেছি, অসুবিধা কিছু নেই নেবার জন্য। আপনারা রেডি করে 22 তারিখের মধ্যে কন্টিনিউ করুন, আমাদের জন্য লাগু করুন, তাহলেই হবে। আর যদি 22 তারিখে যদি লাগু না হয়, অন্ততপক্ষে 23শে মার্চ আপনারা আমাদের নির্দিষ্ট জায়গায়, আমরা পরবর্তী লাইভে, আমাদের আজকেও লাইভ আছে, আজকেও আমাদের লাইভ করবেন, আমাদের নেতৃত্বরা যারা আছেন, লিডাররা আছেন, তারা লাইভ করবেন, আর কিছুক্ষণের মধ্যেই লাইভ করবেন। আমিও আজকে লাইভে আসবো আমাদের পেজে, ওই 4:45 নাগাদ আসবো, কিছুক্ষণের জন্য আসবো। রোজা রমজানের মাস তো, সুতরাং আমরা খেয়ে নাকি, আমাদের আর রোজা, আমাদের তো সারা বছরই আমরা রোজা থাকি। সুতরাং এখানে এই রোজার সঙ্গে সেই রোজার একটু মৌলিক পার্থক্য রয়েছে। সুতরাং এই রোজার মাসে আমরা তবুও আমরা স্বীকার করে নিচ্ছি যে আমরা সারা বছরই রোজা থাকি। তো সাধারণ সমস্ত পার্শ্ব শিক্ষকরাই রোজা থাকে, হিন্দু মানে মুসলিম অমুসলিম সকলে মিলেই আমরা রোজা থাকি, পার্শ্ব শিক্ষকরা বিশেষত রোজা থাকি। পার্শ্ব শিক্ষকরা রোজা না থাকলে তাদের সংসারটা চলে না। সুতরাং আমরা প্রত্যেকেই রোজা আছি, আপনারাও রোজা আছেন। আপনি যিনি ডিজিটাল মিডিয়াতে কাজ করছেন, তিনি যদি বঞ্চিত শ্রেণী হন, তিনিও রোজা আছেন। যারা রোজাদার তারা অন্ততপক্ষে জাগ্রত হন, ইফতার করার জন্য জাগ্রত হন। আগামী 23শে মার্চ এবং 23শে এপ্রিল আপনাদেরকে ইনভাইট করছি, আপনারা আসুন, আপনাদের ইফতার পার্টিতে অংশগ্রহণ করুন, অংশগ্রহণ করে আপনারা আপনাদের রোজাটাকে ভাঙুন, রোজাটাকে ভেঙে আপনারা আপনাদের মানে কৃচ্ছ সাধনটাকে সমাপ্ত করুন। আমি এই বলে সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি এই প্রশ্নের উত্তর শেষ করছি। শামীমদা, আপনাকে অশেষ ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আমাদের চ্যানেলে। ধন্যবাদ। ঠিক আছে, ওকে।